সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বায়োজেনেসিস চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। ভিডিওর থাম্বনেল বা বিষয়বস্তু দেখে অনেকটা অনুমান করে নিয়েছেন যে দ্বিতীয় সন্তান মায়ের গর্ভে মৃত। এর কারণটা এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস নয় তো? হ্যাঁ, এই রোগটির নাম এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। আসুন জানবো কি এই এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস এবং এই এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস রোগটা আসলে কেন হয়, এবং যদি কেউ এই এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস রোগে আক্রান্ত হয় তাহলে তাকে কি করা উচিত বা এর প্রতিকার সম্পর্কে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করা হবে। তাই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো দেখুন, যেমনটা আমি বলেছিলাম গত ভিডিওতে যে আমাদের সারা পৃথিবীতে দু ধরনের ব্লাড গ্রুপিং সিস্টেমের খুব বেশি প্রচলন রয়েছে। একটা হচ্ছে RH গ্রুপিং সিস্টেম, অন্যটা হচ্ছে ABO ব্লাড গ্রুপ সিস্টেম। আমি একটু উল্টো করে বললাম, একটা ABO ব্লাড গ্রুপ সিস্টেম এবং অন্যটা হচ্ছে RH গ্রুপিং সিস্টেম। ধরুন কোনো মানুষের লোহিত রক্তকণিকা, 3 ধরনের কণিকা থাকে, লোহিত রক্তকণিকার ওপর একটা বিশেষ ধরনের প্রোটিন পাওয়া যাচ্ছে বা যেটাকে আমরা অ্যান্টিজেন বলি। আপনারা অবশ্যই অ্যান্টিজেন দিয়ে মনে রাখবেন। লোহিত রক্তকণিকায় ধরুন A অ্যান্টিজেন পাওয়া যাচ্ছে, তাহলে সেই মানুষটার ব্লাড গ্রুপ কী হয়? A ব্লাড গ্রুপ হয়। যদি কোনো মানুষের লোহিত রক্তকণিকায় B অ্যান্টিজেন পাওয়া যায় তাহলে সেই মানুষটার ব্লাড গ্রুপ হয় B। যদি কোনো মানুষের রক্তের লোহিত রক্তকণিকায় A এবং B উভয় অ্যান্টিজেন পাওয়া যায় তাহলে সেই মানুষটার ব্লাড গ্রুপ কী হবে? AB। এবং যদি কোনো মানুষের লোহিত রক্তকণিকার ওপর কোনো ধরনের অ্যান্টিজেন বা প্রোটিন না পাওয়া যায় তাহলে আপনারা কি বলবেন? সেই মানুষটার রক্তের গ্রুপ হচ্ছে O। শুধু তো এখানেই শেষ নয়, A, B, AB এবং O এই চারটে ছাড়াও আমরা প্রত্যেকটার পাশে পজিটিভ বা নেগেটিভ কথাটা ব্যবহার করি। আসলে এই পজিটিভ এবং নেগেটিভ কথাটা হচ্ছে এই RH ফ্যাক্টর দিয়ে নির্বাচিত হয়। আসলে কিছুদিন আগে, বেশ কিছু বছর আগে, যখন একটা বাদর নিয়ে গবেষণা করা হচ্ছিল। আচ্ছা, কেন বাদর নিয়ে গবেষণা করা হচ্ছিল? দেখুন, আমরা বাদর থেকেই বংশোদ্ভূত, অর্থাৎ বাদর হচ্ছে আমাদের বংশধর, তাদের থেকেই আমাদের যোগাযোগ প্রচণ্ডভাবে রয়েছে। তো যেহেতু তারা আমাদের বংশধর, তো আমাদের এবং তাদের মধ্যে অনেক কিন্তু সাদৃশ্য দেখা যায় বা মিল দেখা যায় বা সিমিলারিটিস দেখা যায়। তো সেই কারণের জন্যই মানুষের দেহ নিয়ে সবসময় তার পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব নয়, তাই বাদরের রক্ত নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছিল হেমাটোলজি একটা ল্যাবে। তো দেখুন কী হয়েছিল, বাদরের রক্তে দেখা যাচ্ছিলো এই আমাদের AB এবং O এর মতোই একটা বিশেষ ধরনের অ্যান্টিজেন তাদের শরীরে প্রথম দেখা গেছিলো। সেই বাদরটার নাম ছিল রেশাস বাদর। রেশাস বাদর কী বলুন তো? রেশাস বাদর হচ্ছে গ্রামে গঞ্জে বা শহরে যে লাল মুখওয়ালা যে বাদর পাওয়া যায় তাকে আমরা রেশাস বাদর বলে থাকি। যদি সম্ভব হয় তাহলে আমি ভিডিওতে রেশাস বাদরকে উল্লেখ করে দেবো। তো ওই রেশাস বাদরের রক্তের মধ্যে লোহিত রক্তকণিকায় একটা বিশেষ ধরনের অ্যান্টিজেন পাওয়া যাচ্ছিলো, তাকেই RH অ্যান্টিজেন বলে। এবার ধরুন ওই RH অ্যান্টিজেনটা যেহেতু রেশাস বাদরের মধ্যে প্রথম পাওয়া গেছিলো, তাই জন্য রেশাস বাদরের নামকে ফেমাস করার জন্য বা রেশাস বাদরের নামকে অনুসরণ করেই RH নামটা রাখা হয়। কারণ রেশাসে RHESUS কথাটা আসে, তো সেই প্রথম দুটো অ্যালফাবেট নেওয়া হয়েছে R এবং H, সেখান থেকে মনে করুন RH ফ্যাক্টরটা এসছে। অর্থাৎ কোনো মানুষের লোহিত রক্তকণিকায় যদি এই RH ফ্যাক্টরটা উপস্থিত থাকে তাহলে আমরা বলবো তাকে RH পজিটিভ। খুব স্বাভাবিকভাবে যদি না থাকে তাহলে RH নেগেটিভ বলবো। অর্থাৎ দেখুন, RH বলছি, RH ফ্যাক্টর আমি আর বারবার করে উল্লেখ করছি, এটা কিন্তু একটা অ্যান্টিজেন, মানে একটা খারাপ বস্তু। খারাপ বস্তু বলতে এমন খারাপ নয়, আসলে এইটা আমাদের শরীরে যদি বাইরে থেকে আসে তাহলে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করবে, যেহেতু এটা একটা অ্যান্টিজেন। তো ঠিক একইভাবে কী করা হয় একটু বলছি। মানব পপুলেশনে 80% মানুষের মধ্যে এই RH অ্যান্টিজেনটা পাওয়া যায়, তাহলে কি বলবো? তারা RH পজিটিভ, অর্থাৎ প্রত্যেকের ব্লাড গ্রুপের পরে পজিটিভ 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 থাকবে, এবং বাকি যে 20% তাদের মধ্যে RH পাওয়া যাচ্ছে না। তা সেক্ষেত্রে কী হবে? তাদের মধ্যে ব্লাড গ্রুপের পাশে নেগেটিভ 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 কথাটা থাকবে, অর্থাৎ এদের মধ্যে RHটা অনুপস্থিত এবং এদের মধ্যে RHটা উপস্থিত। তাহলে এবার বলুন, প্রথম প্রশ্ন করছি, A পজিটিভ তার মানে তার মধ্যে RH রয়েছে কি নেই? হ্যাঁ, সঠিক উত্তর, RH রয়েছে। ধরুন AB নেগেটিভ, এর মধ্যে RH অ্যান্টিজেন উপস্থিত না অনুপস্থিত? হ্যাঁ, অনুপস্থিত, এদের মধ্যে RH অ্যান্টিজেন নেই। আবার বলছি, অ্যান্টিজেন অর্থাৎ বহিরাগত বস্তু যদি বাইরে থেকে আসে আমাদের শরীরে তাহলে কিন্তু এটা জীবাণুর মতো কাজ করবে। এইটা কেন বললাম, বারবার করে কেন বলছি এটা, পরবর্তীতে আপনারা একটুখানি বাদেই বুঝতে পারবেন। তো দেখুন, যেমনটা বলছিলাম, তাহলে এটা তো ক্লিয়ার হয়ে গেল কারা RH পজিটিভ হবে, কারা RH নেগেটিভ হবে। এবার আসা যায় সেই এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস রোগের একদম ডাইরেক্টলি। যারা একাদশ শ্রেণীতে পড়ছো বা নিটের প্রিপারেশন করছো তারা কিন্তু এই এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিসটা ভালো করে দেখবে। এখান থেকে কিন্তু প্রশ্নটা আসে। এটাকে অনেকে RH ইনকম্পেসিবিলিটিও বলে। আমি লিখে দিচ্ছি ওয়ার্ডটা, এই যে RH ইনকম্পেসিবিলিটি। ইনকম্পেসিবিলিটি মানে অসামঞ্জস্য, মানে
সমান নয়। তো দেখুন এই এরিথ্রোপ্লাস্টিক ফিটিলিস রোগটা কী? ধরুন প্রথম প্রেগনেন্সি হয়েছে, তো মনে করুন এটা হচ্ছে একটা পুরো মায়ের শরীর, তার মধ্যে বাচ্চা রয়েছে, এটাকে আমরা অমরা বা প্লাসেন্টা বলি। এই অমরা বা প্লাসেন্টার মাধ্যমে মায়ের শরীর থেকে সমস্ত রকম খনিজ মৌল, ভিটামিন বা গ্যাসীয় আদান প্রদানটা কিন্তু এই অমরার মাধ্যমে মায়ের শরীর থেকে বাচ্চার শরীরে হয়। এখানে যে কর্ডটা থাকে সেটাকে আমরা আম্বেলিকাল কর্ড বলি, যেটা প্রসব করার পরে ডাক্তাররা কেটে দেয়। তো দেখুন এই যে এই প্লাসেন্টার মাধ্যমে মায়ের শরীর থেকে বাচ্চা সম্পূর্ণরূপে পৃথক রয়েছে। এবার ধরুন মা হচ্ছে RH নেগেটিভ, মা কী বললাম RH নেগেটিভ, অর্থাৎ তার মায়ের মধ্যে RH অ্যান্টিজেনটা উপস্থিত নেই, কিন্তু বাচ্চা ধরুন যে জন্মগ্রহণ করেছে বাচ্চার মধ্যে RH অ্যান্টিজেনটা রয়েছে। তাহলে কী বললাম, মা RH নেগেটিভ কিন্তু বাচ্চা RH পজিটিভ। কন্ডিশনটা মনে রাখবেন, মা RH নেগেটিভ মানে মায়ের যে ব্লাড গ্রুপ সেটা নেগেটিভ, এবং বাচ্চার যে ব্লাড গ্রুপ সেটা জন্মের সময় দেখা গেছে পজিটিভ। তো কি বাচ্চার মধ্যে কি রয়েছে, RH অ্যান্টিজেন রয়েছে। অ্যান্টিজেন কি খারাপ জিনিস, মায়ের মধ্যে কি RH অ্যান্টিজেনটা নেই। এবার ধরুন প্রথম প্রেগনেন্সির সময় কি হলো, এই বাচ্চা যখন প্রসব হচ্ছে তখন ছেলের অর্থাৎ বাচ্চার থেকে সামান্য একটু রক্ত মায়ের শরীরে চলে গেল কোনো ক্রমে। এবার কি বাচ্চার শরীরে তো RH অ্যান্টিজেন যুক্ত রক্ত ছিল, মায়ের শরীরে তো আর এই RH অ্যান্টিজেন যুক্ত রক্ত নেই। তো এইটা কিন্তু মায়ের শরীরে যাওয়ার সময় মায়ের শরীরে যে রোগ প্রতিরোধ অবস্থা, অর্থাৎ মায়ের শরীর কিন্তু এই RH অ্যান্টিজেনটার বিরুদ্ধে অবশ্যই রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলবে। কারণ কি এটা একটা বহিরাগত বস্তু মানে অ্যান্টিজেন মানে মায়ের শরীরে এটার বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে। তো এই জায়গায় কি হয়, মায়ের শরীরে থাকা বি লিম্ফোসাইট কোষ, একটু মনে রাখতে হবে, মায়ের শরীরে থাকা বি লিম্ফোসাইট কোষ এই RH অ্যান্টিজেনের সঙ্গে এনকাউন্টার করে, অর্থাৎ মুখোমুখি সংঘর্ষে বা সাক্ষাৎকার করে। তো এই জায়গায় কি হয়, বি লিম্ফোসাইট কোষ দ্রুত কোষ বিভাজন করে। এই বি লিম্ফোসাইট কোষ কেন কোষ বিভাজন করে, কারণ আমাদের শরীরে একটা এমার্জেন্সি কন্ডিশন তৈরি হয়েছে, এটা একটা জীবাণু যেটা মায়ের শরীরে নতুন, তাই জন্য মায়ের শরীরে থাকা বি লিম্ফোসাইট কোষ এই মুহূর্তে দাঁড়িয়ে এক্সাইটেড হয়ে গেছে। তো এই বি লিম্ফোসাইট কোষের মধ্যে কী হলো, দ্রুত কোষ বিভাজন হয়ে দুটো কোষ তৈরি হবে, একটা প্লাজমা কোষ, অন্যটা মেমোরি কোষ। এই প্লাজমা কোষই দায়ী কোনো একটা অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরির জন্য। অন্যদিকে এই মেমোরি কোষ এই যে অ্যান্টিবডিটা তৈরি হতে একটা সময় নিল। প্রথম এনকাউন্টার হলে কোনো একটা জিনিস, মনে করুন প্রথম কোনো একটা জিনিস যখন আমাদের শরীরে প্রথম আসে, সেটা যে কোনো কিছু হতে পারে, যেমন করোনা যখন এসেছিলো সেটার বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ভ্যাকসিন নিয়ে আসতে সেটা কিন্তু অনেকটা সময় লেগে গেছিলো। ঠিক তাই প্লাজমা কোষ কিন্তু একটু সময় নেবে, একটু টাইম টেকিং প্রসেস। তো প্লাজমা কোষ প্রথম ওই অ্যান্টিজেনের বিরুদ্ধে কী তৈরি করবে, অ্যান্টিবডি তৈরি করবে। তাহলে এই প্লাজমা কোষের কাজটা কি, অ্যান্টিবডি তৈরি করা। মেমোরি কোষ কী করবে জানেন, মেমোরি কোষ এই যে অ্যান্টিবডিটা তৈরি হলো, প্লাজমা কোষ যে অ্যান্টিবডিটা তৈরি করলো সেটাকে কিন্তু নিজের মাথায় মনে রেখে দেবে যে প্লাজমা কোষ এমনভাবে এই রোগটার জন্য মেমোরি অ্যান্টিবডিটা তৈরি করেছিল। তো দেখুন আবার বলছি, বি লিম্ফোসাইটটার বিভাজন হবে, প্লাজমা কোষ এবং মেমোরি কোষ তৈরি হলো, তো প্লাজমা কোষ তৈরি করবে অ্যান্টিবডি, সেই অ্যান্টিবডিটাকে মেমোরি কোষ মনে রাখবে। তো এবার দেখুন প্রথম কোনো একটা জিনিসের মধ্যে যখন কোনো একটা জীবাণু আমাদের শরীরে এনকাউন্টার করে তখন যে অ্যান্টিবডিটা তৈরি হয় সেটা হচ্ছে IgM, ম্যাঙ্গোর থেকে মনে রাখতে পারেন IgM। কিন্তু এই দ্বিতীয়বার যখন এই সেম অর্থাৎ সেই একই জীবাণু আমাদেরকে এনকাউন্টার করে তখন কিন্তু IgMটা তৈরি হয় না, তখন IgG তৈরি হয়। কেন, দেখুন অ্যান্টিবডি যে সিকোয়েন্সটা সেটা মনে রাখা, মানে অ্যান্টিবডি 5 ধরনের হয়, সেটা কী করে মনে রাখবেন, কার অ্যামাউন্ট বেশি বা কার প্রাধান্য বেশি, মানে প্রাধান্য বলতে সংখ্যায় বেশি, সেটা হচ্ছে মনে রাখবেন গামদে হিসাবে। গামদে মানে কি IgG, তারপর হবে IgA, তারপর হবে IgM, তারপর হবে IgD, তারপর হচ্ছে IgE। কী বললাম, গামদে হিসাবে মনে রাখবেন, IgA, IgG, IgA, IgM, IgD, IgE, ঠিক এমনভাবে মনে রাখবেন। তো প্রথম যখন এনকাউন্টার হয় তখন কোন অ্যান্টিবডি তৈরি হয়, M। দ্বিতীয়বার যখন সেই একই জীবাণু এনকাউন্টার করে তখন কোন অ্যান্টিবডি তৈরি হয়, IgG। এইবার একটা মনে রাখার বিষয়, দেখুন আমি লিখেছি IgMটা হচ্ছে আকারে বড়, IgGটা কি আকারে ছোটো। কী করে মনে রাখবেন, IgM আর IgG ম্যাঙ্গো হিসাবে মনে রাখতে পারেন, এমটা প্রথমে আসে জিটা পরে আসে, তাহলে প্রথম যখন এনকাউন্টার হবে তখন IgM তৈরি হবে আমাদের শরীরে, এবং পরে যে এনকাউন্টারে যে অ্যান্টিবডি তৈরি হবে সেটা হচ্ছে IgG। এবার প্রথমবার যখন RH অ্যান্টিজেনটা বাচ্চার শরীর থেকে মায়ের শরীরে যায় তখন মায়ের শরীরে অ্যান্টিজেনটা যাওয়ার সময় প্রথম যে অ্যান্টিবডিটা মায়ের শরীরে তৈরি হয় সেটা হচ্ছে IgM। পরবর্তীতে যখন প্রেগনেন্সি হবে, দ্বিতীয় প্রেগনেন্সির সময় মা তো RH নেগেটিভ ছিল, মা RH নেগেটিভ, কিন্তু বাচ্চা আরও একবার RH পজিটিভ তৈরি হলো। তখন কি, যেহেতু মায়ের শরীরে ওই RH অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়ে রয়েছে,
তখন যখন আবারও কোনোভাবে বাচ্চার রক্তটা কোনোভাবে এই প্লাসেন্টা দিয়ে মায়ের শরীরে লিক করবে, তখন কিন্তু মায়ের শরীর কিন্তু হাইপার অ্যাক্টিভ হয়ে যাবে, অর্থাৎ অতি সক্রিয় হয়ে যাবে। কারণ সেম কন্ডিশন আবারও একবার মায়ের শরীরে প্রবেশ করছে, মায়ের শরীরে অ্যান্টিবডিটা প্রস্তুত হয়েছে, মেমোরি কোষ এখানে এসে কাজ করবে, মেমোরি কোষ এখানে এসে কাজ করে সরাসরি আইজিজি, যেমনটা আকারে ছোট, এই আকারে ছোট হওয়ার জন্য এই প্লাসেন্টাকে ক্রস করে যাবে, ক্রস করে এই বাচ্চাটাকে কিন্তু পুরোপুরিভাবে কোল্যাপস করে দেবে, ধ্বংস করে দেবে। তখন কিন্তু এই দ্বিতীয় প্রেগনেন্সির সময় বাচ্চারা মারা যাবে। কারণটা বুঝতে পারলেন? আরও একবার বলছি, প্রথমে কি হয়েছিল, প্রথমে যেহেতু বাচ্চাটার মধ্যে RH পজিটিভ ছিল, মা হচ্ছিল RH নেগেটিভ ছিল, তো প্রথমে কি হয়েছিল, কোনো একটা কারণের জন্য বাচ্চার শরীর থেকে মায়ের শরীরে এই RH অ্যান্টিজেনটা চলে যায়। তো স্বভাবতভাবে এই RH অ্যান্টিজেনটার বিরুদ্ধে মায়ের শরীর কাজ করে এবং অ্যান্টিবডিটা বানায়। তো এই অ্যান্টিবডিটাকে মনে রাখে মায়ের শরীরের মেমোরি কোষ, প্লাজমা কোষ অ্যান্টিবডিটা প্রথমে বানায়, মনে রাখে কি মেমোরি কোষ, দ্বিতীয়বার এনকাউন্টার হলে মেমোরি কোষ কাজ করবে। প্রথমে কোন অ্যান্টিবডি তৈরি হয়েছিল, IgM তৈরি হয়েছিল ফার্স্ট এনকাউন্টার, দ্বিতীয়বার কোন অ্যান্টিবডি তৈরি হবে, IgG। দেখুন যেহেতু IgMটা আকারে বড়, তাই প্রথমবার কিন্তু বাচ্চাটার কিছু হয়নি, কিন্তু দ্বিতীয়বার কি হবে, দ্বিতীয়বার কিন্তু আর IgM তৈরি হবে না, IgG তৈরি হবে। এবার IgGর কি আকারটা ছোট, যেহেতু IgGর আকারটা ছোট, দ্বিতীয়বার যখন বাচ্চাটা ঠিক একইভাবে RH পজিটিভ নিয়ে জন্মগ্রহণ করবে, মায়ের শরীর যেহেতু RH নেগেটিভ, তো যেহেতু RH এটা একটা অ্যান্টিজেন যা মায়ের শরীরের জন্য অত্যন্তই নতুন বা জীবাণু, সেহেতু IgG অ্যান্টিবডিটা এই প্লাসেন্টাটাকে ক্রস করে এই বাচ্চাটাকে কিন্তু পুরোপুরি মেরে ফেলবে বা কোল্যাপস করে যাবে। তখন কিন্তু বাচ্চাটা দ্বিতীয় সন্তান, তৃতীয় সন্তান, চতুর্থ সন্তান, এই সাবসিকুয়েন্ট বা পরবর্তী যখনই বাচ্চা জন্মাবে তখনই কিন্তু মারা যাবে। আসলে কি হয়, ধরুন এই বাচ্চার শরীরে যে RBC তৈরি করার জন্য যে কোষটা দায়ী হয় তার নাম হচ্ছে এরিথ্রোব্লাস্ট। ব্লাস্ট মানে মনে করুন একটা কোষ যা RBC তৈরি করে। এই যে এই এরিথ্রোব্লাস্ট কোষটা লিখেছি, এই এরিথ্রোব্লাস্ট কোষটা থাকে হচ্ছে অস্থিমজ্জা বা রেড বোন ম্যারোতে, এর কাজ হচ্ছে RBC উৎপন্ন করা। এবার দেখুন এরিথ্রোব্লাস্টোসিস মানে কিন্তু RBC বাস্ট করে বাচ্চারা মারা যাচ্ছে তা নয়, এরিথ্রোব্লাস্টোসিস মানে কি এই এরিথ্রোব্লাস্ট কোষটাকে মারা যায়। IgG অ্যান্টিবডিটা এরিথ্রোব্লাস্ট মানে বাচ্চার যে বোন ম্যারো রয়েছে বা অস্থিমজ্জা, সেই অস্থিমজ্জার মধ্যে যে এরিথ্রোব্লাস্ট যে কোষটা যা RBC তৈরি করে বাচ্চার শরীরে, সেইটাকে মেরে দেয়। তাই জন্য ফিটাস মানে মনে করুন বাচ্চা, ফিটাস মানে কি পরবর্তী প্রজন্ম বা বাচ্চা, তাই জন্য এই রোগটার নাম দিয়েছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, অর্থাৎ এরিথ্রোব্লাস্টোসিস হয়ে বাচ্চাটা মারা যাবে, তাই জন্য এই রোগটার নাম কি এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। এইবার আমরা জানবো প্রতিকার সম্পর্কে। আশা করছি পুরোপুরি ব্যাপারটা বোঝা গেছে। যদি কোনো জায়গায় কোনো ডাউট হয় আপনারা কমেন্টে আমাকে জিজ্ঞাসা করতে পারেন, আমি অবশ্যই আরও একবার চেষ্টা করব বুঝিয়ে দেবার। তো পরবর্তীতে কি করা হয়, এটার প্রতিকার হচ্ছে, এই প্রতিকার যখনই এই RH অ্যান্টিজেনটা মায়ের শরীরে প্রথম প্রবেশ করে বাচ্চা মানে প্রথম প্রেগনেন্সির সময়, তখনই কিন্তু এটাকে মেরে ফেলতে হবে। তাই জন্য ডাক্তাররা অ্যান্টি-RH ইঞ্জেকশন দেয়, অ্যান্টি-RH ইঞ্জেকশন, যেটা অনেকে রোঘ্যাম বলে পরিচিত। দেখুন আমি লিখেছি এখানে, প্রতিকারটা হচ্ছে অ্যান্টি-RH অ্যান্টিজেন ইঞ্জেকশন বা অ্যান্টিবডি ইঞ্জেকশন, যার নাম হচ্ছে রোঘ্যাম। এবার এই রোঘ্যামটাও কিন্তু দেখুন RH রয়েছে প্রথমে, এই RHটাও এই রেসাসের মানে এই RHের এগেনস্টে কাজ করবে, যাতে এইখানে এই RH অ্যান্টিজেনটা আসার সাথে সাথে যখন আমি এই ইঞ্জেকশনটা এখানে দেবো তখন এই অ্যান্টিজেনটাকে যাতে মেরে ফেলে। তাই জন্য কী বললাম, ইঞ্জেকশনটার নাম হচ্ছে অ্যান্টি-RH ইঞ্জেকশন, যেটাকে আমরা রোঘ্যাম ইঞ্জেকশন বলি। এটা সাধারণত ডিফারেন্ট কম্পোজিশনে আসে, ধরুন গ্যামিউলিন RH হিসাবে আসে, হাইপ্রো D হিসাবে আসে, এগুলো সবকটাই রোঘ্যাম ইঞ্জেকশনের নাম। সাধারণত এগুলো প্রথম বাচ্চা হয়ে যাওয়ার পরপরই ডাক্তাররা কিন্তু মায়ের শরীরে দিয়ে দেয়। মায়ের শরীরে কিন্তু অনেক কটা ইঞ্জেকশন দেওয়া হয়, তো রোঘ্যাম ইঞ্জেকশনটা কিন্তু আরও একটা ইঞ্জেকশন, কারণ ডাক্তাররা মাথায় রাখে যে কোনো একটা কারণের জন্য কোনো একটা RH নেগেটিভ মায়ের মাঝখানে যদি মায়ের প্রসবে যদি RH পজিটিভ বাচ্চা তৈরি হয়, তাহলে কিন্তু এই RH ইনকম্প্যাসিবিলিটি তৈরি হয় বা RH অসামঞ্জস্য তৈরি হয়, যা কিন্তু দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পর্যায়ে যখনই এই সেম কন্ডিশন তৈরি হবে সেই বাচ্চাটাকে কিন্তু মেরে দেবে, যার নাম হচ্ছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। এই কন্ডিশনটা যাতে না হয় সেই কারণের জন্য ডাক্তাররা কিন্তু আপনাকে অ্যান্টি-RH ইঞ্জেকশন দেবে বা রোঘ্যাম ইঞ্জেকশন দেবে, যেটা অনেকে গ্যামিউলিন বা হাইপ্রো-D নামে আসে। তো এই ছিল টোটাল এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আমার ভালো লাগবে, যেটা আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য মোটিভেট করবে। ঠিক আছে, আরও এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসবো পরবর্তীতে। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।